গ্রামের নাম আমরাতলা। ছোট্ট, শান্ত, কিন্তু অদ্ভুত এক নিস্তব্ধতা যেন লেপ্টে থাকত চারদিকে। পুরনো বটগাছটার নিচে একটা ভাঙা মন্দির, আর তার পাশেই ঘোষদের পরিত্যক্ত বাড়ি। বাড়ির উঠোনের মাঝখানে একটা শুকনো কুয়ো, যার গভীরে নাকি লুকিয়ে আছে এক অজানা রহস্য। আমি অর্ঘ্য কলকাতায় সাংবাদিকতা করি। ছুটি পেয়ে গ্রামে এসেছিলাম। ছোটবেলার স্মৃতিগুলো এখনও যেন তাজা, কিন্তু এবার গ্রামে এসে একটা অস্বস্তিকর অনুভূতি যেন পিছু ছাড়ছিল না। রাতের অন্ধকারে ঝিঁঝি পোকার ডাকের সাথে মিশে যেত চাপা কান্নার শব্দ। কে কাঁদে, কেন কাঁদে, কেউ বলতে পারত না। একদিন রাতে দাদার সাথে গল্প করতে করতে রাত অনেক হয়ে গেল। ফেরার পথে পুরনো বটগাছটার কাছে আসতেই ঠান্ডা একটা শিরদাঁড়া বেয়ে নেমে গেল। হঠাৎ মনে হল কেউ যেন আমার নাম ধরে ডাকল, ফিসফিস করে, অর্ঘ্য। থমকে দাঁড়ালাম। চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, শুধু শুকনো পাতার খসখস শব্দ আর দূরের শিয়ালের ডাক। বুকের ভেতরটা ধুকপুক করছিল। তাড়াতাড়ি পা চালালাম। পরের দিন গ্রামের বুড়ো নিতাই কাকুর সাথে দেখা হলো। তিনি অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, ও বাড়িতে যেও না, ওটা অভিশপ্ত। কোন বাড়ি, কাকা? আমি জানতে চাইলাম। ঘোষদের বাড়ি। ও বাড়ির কুয়োয় নাকি একটা আত্মা বন্দী হয়ে আছে। সে মুক্তি চায়, আর মুক্তি পেলেই। নিতাই কাকুর কথা শেষ হওয়ার আগেই তিনি চুপ করে গেলেন। ভয়ে তার মুখটা সাদা হয়ে গিয়েছিল। কৌতূহল আর ভয় দুটোই আমাকে তাড়া করতে লাগল। রাতে টর্চ হাতে ঘোষদের বাড়ির দিকে রওনা দিলাম। ভাঙা পাঁচিল টপকে ভেতরে ঢুকলাম। উঠোনের মাঝখানে সেই শুকনো কুয়ো। টর্চের আলো ফেলতেই দেখলাম কুয়োর ভেতরে স্যাঁতসেঁতে দেওয়ালের গায়ে কিছু অস্পষ্ট চিহ্ন। হঠাৎ ঠান্ডা একটা বাতাস বয়ে গেল। কুয়োর ভেতর থেকে চাপাগোঙানির শব্দ ভেসে এল। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। টর্চের আলো কাঁপতে লাগল। কে ওখানে? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। কোনো উত্তর নেই, শুধু গোঙানির শব্দটা বাড়তে লাগল। কুয়োর ভেতর থেকে একটা ঠান্ডা হাত যেন বেরিয়ে আসতে চাইল। আমি আতঙ্কিত হয়ে পিছিয়ে গেলাম। হঠাৎ কুয়োর ভেতর থেকে একটা তীব্র আলো ছিটকে এল। সেই আলোতে দেখলাম একটা মহিলার ছায়া। তার চোখগুলো জ্বলছে আগুনের মতো। মুখটা বিকৃত, যেন বহু বছরের যন্ত্রণা সেখানে স্পষ্ট। মহিলাটা হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগল। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। শুধু একটা শীতল নীরবতা যেন চারদিক গ্রাস করে নিল। আমি দৌড় লাগালাম। পাঁচিল টপকে বাইরে বেরিয়ে হাঁপাতে লাগলাম। পেছনে ফিরে তাকাতেই দেখলাম ঘোষদের বাড়ির জানালা দিয়ে সেই আলোটা এখনও জ্বলছে। পরের দিন নিতাই কাকুর কাছে গেলাম। তিনি বললেন, ওটা ছিল ঘোষবাড়ির ছোট বউ। তাকে নাকি কুয়োর ভেতরে ফেলে খুন করা হয়েছিল। তার আত্মা এখনও মুক্তি পায়নি। গ্রামের পুরনো ইতিহাস ঘাঁটতে শুরু করলাম। জানতে পারলাম ঘোষবাড়ির ছোট বউকে তার শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করত। একদিন তাকে মেরে কুয়োর ভেতরে ফেলে দেওয়া হয়। সেই থেকে তার আত্মা ঘুরে বেড়াচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম এই রহস্যের সমাধান করতে হবে। রাতের অন্ধকারে আবার গেলাম ঘোষদের বাড়িতে। এবার সাথে নিলাম কিছু ধূপ আর মোমবাতি। কুয়োর পাশে বসে মোমবাতি জ্বালালাম। ধূপের ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ল। চোখ বন্ধ করে মনে মনে ছোট বউয়ের আত্মার শান্তি কামনা করলাম। বললাম, তোমার যন্ত্রণা আমি বুঝতে পারছি। তুমি শান্ত হও, আমি তোমার মুক্তির পথ খুঁজে দেব। হঠাৎ কুয়োর ভেতর থেকে একটা শীতল বাতাস বয়ে গেল। মোমবাতির শিখা কাঁপতে লাগল। একটা চাপা কান্নার শব্দ ভেসে এল, কিন্তু এবার সেই কান্নায় যেন যন্ত্রণা নয়, মুক্তির আভাস। পরের দিন গ্রামের কয়েকজন লোকের সাহায্যে কুয়োটা পরিষ্কার করা হল। কুয়োর তলায় পাওয়া গেল কিছু হাড়গোড় আর একটা পুরনো শাড়ি। সেই হাড়গোড় পরীক্ষা করে জানা গেল ওগুলো একজন মহিলার। পুলিশ এসে তদন্ত শুরু করল। ঘোষবাড়ির পুরনো কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে জানা গেল ছোট বউয়ের খুনের ঘটনাটা সত্যি। কয়েক দিনের মধ্যেই খুনিদের গ্রেফতার করা হল। গ্রামের মানুষ যেন হাঁফ ছেড়ে বাঁচল। ঘোষবাড়ির কুয়োটা বন্ধ করে দেওয়া হল। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম, ছোট বউ হাসছে, তার চোখে শান্তি। সে আমাকে ধন্যবাদ জানাল। পরের দিন সকালে গ্রাম থেকে ফেরার সময় পুরনো বটগাছটার নিচে দাঁড়ালাম। চারদিকে শান্ত পরিবেশ। ঝিঁঝি পোকার ডাক আর শিয়ালের হুক্কাহুয়া নেই, শুধু একটা অদ্ভুত নীরবতা। কিন্তু সেই নীরবতায় আর ভয় নেই, আছে শান্তি। কলকাতায় ফিরে এসেছি, কিন্তু আমরাতলার স্মৃতি এখনও তাড়া করে ফেরে। সেই রাতে কুয়োর ধারে বসে ছোট বউয়ের আত্মার মুক্তির জন্য প্রার্থনা করার মুহূর্তটা যেন আজও স্পষ্ট। আজও রাতের অন্ধকারে মাঝে মাঝে মনে হয় কেউ যেন ফিসফিস করে বলছে, ধন্যবাদ, অর্ঘ্য।